আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অসুখী একজন কবিতা। অসুখী একজন কবিতাটা লিখেছেন পাবলো নেরুদা, চিলির একজন বিখ্যাত কবি, এবং তিনি 1971 খ্রিস্টাব্দে নোবেল পেয়েছিলেন সাহিত্যে। এই যে অসুখী একজন কবিতাটি আগে ঢোকার পূর্বে আমরা একটু জেনে নেব কোন কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটা নেওয়া হয়েছে এবং বাংলায় কে তর্জমা করেছেন। এই অসুখী একজন কবিতাটাই পাবলো নেরুদার এক্সট্রাভাগারিয়া একটা কাব্যগ্রন্থ আছে স্প্যানিশ ভাষায়, যার কবিতাটি যার মধ্যে একটা রয়েছে যে লা দেসদিচারা। এই কবিতাটির ইংরেজি অনুবাদ হয়েছিল দ্য আনহ্যাপি ওয়ান। এই দ্য আনহ্যাপি ওয়ান কবিতাটি বাংলায় তর্জমা করেন নবারুণ ভট্টাচার্য। নবারুণ ভট্টাচার্য হচ্ছেন সেই সময়কার প্রখ্যাত নাট্যকার, গণনাট্য আন্দোলনের প্রাণপুরুষ বিজন ভট্টাচার্য এবং প্রখ্যাত মহিলা কথা সাহিত্যিক মহাশ্বেতা দেবীর সন্তান। এই নবারুণ ভট্টাচার্যের বিদেশি ফুলে রক্তের ছিটে কাব্যগ্রন্থ থেকে এই অসুখী একজন কবিতাটা নেওয়া হয়েছে। অর্থাৎ নবারুণ ভট্টাচার্য দ্য আনহ্যাপি ওয়ান এই কবিতাটির তর্জমা করেছেন এবং নাম দিয়েছেন অসুখী একজন। এই যে আমরা পড়ছি যে অসুখী একজন, এই অসুখী একজন কে, কেন কবিতাটার নামকরণ করা হলো অসুখী একজন, এইখানে একটু বুঝতে হবে এই বিষয়টা নিয়ে। কবিতাটার বিষয়বস্তুটা কি সেটা সংক্ষেপে একটু যদি আমরা বুঝে নিই, তাহলে অসুখী একজন নামকরণটা কেন করা হয়েছে তাহলে আমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে। এখন নামকরণ বিষয়টা হচ্ছে যে বিভিন্ন সাহিত্যের নামকরণ বিভিন্ন আঙ্গিকে করা হয়, কখনো বিষয়বস্তুকে লক্ষ্য রেখে, কখনো বা চরিত্রকে লক্ষ্য রেখে, ইত্যাদি ইত্যাদি নানা বিষয়কে লক্ষ্য রেখে নামকরণ করা হয়। তবে কবিতার ক্ষেত্রে আমরা বেশি দেখি কবিতার নামকরণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোনো কবিতার জন্য, এবং সেই নামকরণ করা হয় কখনো কখনো ব্যঞ্জনাকে লক্ষ্য রেখে, ব্যঞ্জনা ধর্মী এই দিকটা লক্ষ্য রেখে নামকরণ করা হয়। আমরা কবিতায় দেখছি যে একটি মেয়ে অপেক্ষায় আছে। কথক একজন মৃত সৈনিক, তিনি কোথাও এখানে কিন্তু বলেননি যে মৃত সৈনিক, কবি কোথাও উল্লেখ করেননি, কিন্তু কথকের কথা থেকে আমরা অনুমান করি যে তিনি যুদ্ধক্ষেত্রে গেছেন, গিয়ে না ফেরার দেশে চলে গেছেন। এবং সেই কথক আমাদেরকে বলছে, কবিতাটা সব থেকে বড় গুরুত্বপূর্ণ যেখানে ন্যারেটিভ একটা বিষয়, বর্ণনা দিচ্ছেন কবি অর্থাৎ কথক। এই কথক আমাদেরকে কিন্তু বর্ণনা দিচ্ছেন। তিনি বর্ণনা দিতে গিয়ে বলছেন যে একজনকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে গেছেন, একটি মেয়েকে। সেই মেয়েটি কে আমি পরে বলছি। তো সেই অপেক্ষায় দাঁড় করিয়ে রাখার পর সেই মেয়েটি কিন্তু জানে না যে কথক আর কখনো ফিরবে না, এবং তারপরে যে যুদ্ধক্ষেত্রে গিয়ে তার প্রাণ গেছে এবং পৃথিবী তার নিয়মে এগিয়েই চলেছে, এবং যুদ্ধক্ষেত্রের একটা বর্ণনা, সেই যুদ্ধের কারণে কিভাবে শহর ধ্বংস হয়েছে, দেবতারা অপারগ সেই ধ্বংসলীলাকে প্রতিরোধ করতে, আটকাতে। এবং এত কিছুর পরেও দেখা যাচ্ছে যে সেই মেয়েটি অপেক্ষায় আছে, তার প্রিয়তম, তার প্রিয় মানুষটি
তার ফেরার অপেক্ষায় সে রয়েছে। এই যে সুদূর একটা বিরহ ব্যথা, এই যে সুদূর একটা যন্ত্রণা, এই যন্ত্রণাটা কোথাও কবিতাটা উপলব্ধি করলে দেখা যায় যে সেই যন্ত্রণাটা একটা যেন চরম মাত্রায় পৌঁছেছে। সেটা উপলব্ধি অনুভবের স্তরে গেলে আমরা বুঝতে পারি, এবং সেখানে দেখতে পাই যে মেয়েটি অপেক্ষায় রয়েছে তার প্রিয়তম হয়তো ফিরতে পারে। আমরা জানি মৃত্যুর পর আর কোনোদিনই ফেরে না কেউ, কিন্তু এখানে কবি তো কোথাও মৃত্যু শব্দটা উল্লেখ করে যায়নি, কতক মারা গেছেন এটা উল্লেখ করে যায়নি, এবং সেখানে আমরা দেখছি যে অপেক্ষায় রয়েছে, এবং একজন তার প্রিয়তম মানুষের জন্য বছরের পর বছর, বছরের পর যখন অপেক্ষা করে রয়েছে, সেই মানুষটা কিন্তু অসুখী হয়, সুখী হয় না। আবার কথকের বক্তব্যের মধ্য দিয়ে আবার কোথাও যেন তারও একটা আক্ষেপ রয়েছে যে তিনি যেন অলৌকিক একটা দৃষ্টিতে তিনি দেখতে পাচ্ছেন যে তার প্রিয় মানুষটি তার জন্য অপেক্ষায় রয়েছে। তাহলে আমি যখন উপলব্ধি করব যে আমার জন্য কেউ অপেক্ষায় আছে অথচ আমি তার কাছে পৌঁছাতে পারছি না, তখন স্বাভাবিকভাবে আমিও কিন্তু অসুখী হব। তো এই যে আনহ্যাপি ওয়ান, অসুখী একজন, এই জন্য কবিতাটার নামকরণ করা হচ্ছে অসুখী একজন। এই যে সুদূর বিরহ ব্যথা, এই সুদূর বিরহ ব্যথা এই কবিতাটা ছত্রে ছত্রে আমরা কিন্তু দেখতে পাই, উপলব্ধি করি। এই জন্য কবিতাটার নামকরণ করা হয়েছে অসুখী একজন। এবং এখানে দেখি একটা লাইন আমরা দেখি যে একটি মেয়েকে তিনি অপেক্ষায় দাঁড় করিয়ে রেখেছেন দরজার কাছে। প্রশ্ন আছে মেয়েটি কে? এখন এই কবিতাটা পাঠ করলে আমরা দেখতে পাই যে মেয়েটিতে তার প্রিয়তমা, তার স্ত্রী হতে পারেন, প্রিয়তমা হতে পারেন, যে তার প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করে রয়েছে। আবার যদি, যেহেতু এটা একটা যুদ্ধের প্রেক্ষাপটে লেখা, স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে এই কবিতাটি লেখা, কারণ আমরা একটা জায়গায় পাবো কবি বলছেন তারপর যুদ্ধ এলো। এই যে যুদ্ধ এলো অর্থাৎ স্পেনের গৃহযুদ্ধ, যাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয়, সেই যে স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে এই কবিতাটি লেখা হয়েছে। এবং এখানে একটা বিষয় বলে রাখি যে স্পেনের গৃহযুদ্ধ হয়েছিল সেই সময় লেখক, কবি, নাট্যকার, শিল্পীরা, সমস্ত শিল্পী জগৎ, বিখ্যাত মানুষ, তারা প্রত্যেকেই কিন্তু, এবং সাধারণ মানুষ প্রত্যেকেই কিন্তু সৈনিক বৃত্তি গ্রহণ করেছিল এবং তারা যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, যুদ্ধে তারা অংশগ্রহণ করেছিলেন। তাহলে এই যে অপেক্ষারতা মেয়েটি, তাকে কিন্তু অন্যদিক থেকে আবার দেশ ও মাতৃকাও বলা যায়, কারণ সে যে চিরন্তন অপেক্ষা করে আছে, তার অপেক্ষা শাশ্বত, এটা দিক থেকে আমরা বুঝতে পারি যে এটা দেশমাতৃকাও হতে পারে, কারণ তিনি দেশমাতৃকা, তিনি তার সন্তানের অপেক্ষায় রয়েছেন, আবার তার সন্তান কখন কোলে ফিরবে। কবি কখনো তো উল্লেখ করে যাননি যে মেয়েটি আসলে কে। তাহলে মেয়েটি কে এটা আমরা একদিক থেকে ব্যাখ্যা যেমন করতে পারি, তার কথকের প্রিয়তমা স্ত্রী, আবার তেমনি তাকে আমরা দেশমাতৃকা বলেও আমরা কিন্তু কল্পনা করতে পারি। কারণ এইখানে কথক তিনি প্রেমিক, স্বামী, আবার সন্তান, তিনটে ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এই জন্য এই যে মেয়েটিকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে গেছেন কথক তাকে আশ্বাস দিয়ে গেছেন তিনি আবার যুদ্ধের পর ফিরবেন, কিন্তু তিনি যে আর ফিরবেন না এটা কিন্তু ওই মেয়েটি জানে না। তাহলে যে এই যে নিরন্তর অপেক্ষা, তার প্রিয় মানুষটার জন্য নিরন্তর অপেক্ষা, তার অপেক্ষা চলছে শাশ্বতকালীন, শাশ্বত অপেক্ষা চলছে তার, এটার জন্য তাকে অসুখী করা হয়েছে, অসুখী কল্পনা করা হয়েছে।
সেই জন্য কবিতাটার নামকরণ করা হয়েছে অসুখী একজন। কি বলছেন কবি? আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি চলে গেলাম দূরে, আমি চলে গেলাম দূর দূরে। লক্ষ্য করো, দূর ডট ডট আছে, তারপর দূরে। কেন এইরকম করলেন? কেন কবি লিখলেন এটা দূর ডট ডট দূরে? এই যে আমি তাকে ছেড়ে দিলাম, আমি কে? আমি বলতে এখানে বোঝানো হয়েছে কথক, অর্থাৎ মৃত সৈনিকটি, যিনি তার প্রিয়তমাকে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখেছেন দরজার কাছে, যে তিনি যুদ্ধের পর আবার ফিরবেন, তিনি তার প্রিয় মানুষটার কাছে আবার ফিরে আসবেন। প্রত্যেক মানুষই তো চায় যে তিনি তার একটা উদ্দেশ্য গেছেন, যুদ্ধক্ষেত্রে গেছেন, আবার তিনি তার প্রিয় মানুষটার কাছে ফিরে আসবেন। তাই স্বাভাবিকভাবে তিনি কথা দিয়ে গেছেন যে তিনি আবার ফিরে আসবেন। আমি তাকে ছেড়ে দিলাম। এই ছেড়ে দিলাম কেন? আমি তাকে ছেড়ে দিলাম, তাকে বলতে ওই মেয়েটিকে ছেড়ে দিলাম, মানে আমার তো আর ধরে রাখার ক্ষমতা নেই। কারণ এইখান গিয়ে এই যে কথাগুলোর মধ্যে, শব্দগুলোর মধ্যে যে একটা শ্লেষ রয়েছে, এই যে যন্ত্রণা একটা রয়েছে কথকের মধ্যে, কথার মধ্যে যেমন শ্লেষ, যেমন যন্ত্রণা তীব্রভাবে প্রকাশ পাচ্ছে, তার মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিচ্ছেন তিনি আসলে জীবিত আর নেই, ইহলোকে তিনি আর নেন। তো আমি তাকে ছেড়ে দিলাম, অর্থাৎ আমি বাধ্য তাকে ছেড়ে দিতে। মৃত্যুর করাল গ্রাস আমাকে গ্রাস করে নিয়েছে। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। কথক যদি জানতেন যে তিনি না ফেরার দেশে চলে যাবেন, তিনি আর কখনো ফিরবেন না, তাহলে তিনি আর প্রিয় মানুষটাকে কখনো অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে যেতে পারতেন না, যেতেন না কখনো। তিনি তো জানেন না যে যুদ্ধক্ষেত্রেই তার এই জীবন থেকে তাকে বিয়োগ হতে হবে, ইহলৌকিক জীবন থেকে তাকে বিয়োগ হতে হবে, এই পার্থিব জীবন থেকে তাকে বিয়োগ হতে হবে। তাহলে তিনি তাকে দাঁড় করিয়ে রেখেছেন, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমি চলে গেলাম দূর দূরে। এখন দূর শব্দটা আমরা বিভিন্ন ভাবে ব্যবহার করি, একটা পরিমাপের বিষয় হিসেবে। আমি তোমার থেকে দূরে আছি, সেই দূরটা কতটা সেটা আমি বলতে পারবো, সেটা একটা পরিমাপযোগ্য দূরত্ব। কিন্তু যখন আমি বলবো দূর ডট ডট দূরে, মানে আরো অসীম, যে দূরে আমি পৌঁছে গেছি সেই দূর থেকে আমি আর কখনোই ফিরবো না, ফেরা আমার পক্ষে আর কখনোই সম্ভব নয়। আর যে দূরে আমি চলে গেছি, এই দূর পরিমাপের অযোগ্য, পরিমাপ করা যায় না। তখনকার দিনে আমাদের অনেক সাহিত্যও পাই, কথায় কথায় আমরা পাই 7 সমুদ্র 13 নদী পার করে সেই জগতে যেতে হয়। তখন মানুষ জানতো না 7 সমুদ্র 13 নদী, আসলে তখন এতটুকু ভৌগোলিক আবিষ্কৃত হয়নি, ভৌগোলিক আবিষ্কার এতটা হয়নি, যার কারণে মানুষ ভাবতো ওইটা মানে অনেক দূর। কত দূর? 7 সমুদ্র 13 নদী পার করলে সেখানে যাওয়া যায়। কিন্তু পরবর্তীকালে যখন আমরা সেটা বুঝলাম যে সেইটা এমন একটা জায়গা, সেই অজানা জায়গা, অজানা পৃথিবীটা এতটাই দূরে, সেটার অস্তিত্ব আছে কি না আছে সেটা পরের বিষয়, সেটা নিয়ে বিতর্ক ব্যাপার, সেটা আমি যাচ্ছি না। কিন্তু আমি বলছি না ফেরার দেশে, অর্থাৎ মৃত্যুর পর যেখানে পৌঁছে যায় মানুষ, সেটাকে তো পরিমাপ করা যায় না। এই জন্য দূর ডট ডট, যখন আমরা কোনো কথা বলি, আমরা কোনো সংলাপে সাহিত্যে যখন আমরা দেখি
যে একটা সংলাপ চলছে সেটা তখনও শেষ হয়নি, তারপরে আর একটা সংলাপ শুরু হয়েছে, তখন সাহিত্যিক সেখানে ডট ডট দেন, নাট্যকার ডট ডট দেন, তার মানে সংলাপটা চলছে। তাহলে দূর মানে এতটাই দূর, সেই দূর অসীম, সেটাকে মাপা যায় না। সেই জন্য কবি বলছেন আমি চলে গেলাম দূর দূরে, আমি চলে গেলাম, আমাকে নিয়ে যাওয়া হলো, মৃত্যুর পর আমাকে চলে যেতে হলো অনেক দূর। যে দূরের আমার প্রিয়তমা, সেই দূরকে কোনোদিন ছুঁতে পারবে না, আবার সেই দূর থেকে আমি কখনো আর ফিরেও আসতে পারবো না। তাহলে কবিতার প্রথমেই কথক কিন্তু এখানে মৃত্যুর কথা বলেনি, কিন্তু যদি আমরা বাক্যগুলোকে সেই উপলব্ধি স্তরে পৌঁছাই, উপলব্ধি স্তরে যাই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো কথক জীবিত নেই। তারপরেই বলছেন সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। এখানে কথক তার অলৌকিক একটা দৃষ্টি, যেন একটা অলৌকিক, মানে তিনি যেন অলৌকিক দৃষ্টি পেয়েছেন, তিনি সেখান থেকে যেন দেখতে পাচ্ছেন, মৃত্যুর পরেও তিনি যেন সেই উপর থেকে দেখতে পাচ্ছেন যে তার প্রিয়তমা অর্থাৎ মেয়েটি তার জন্য অপেক্ষায় রয়েছে। সে জানতো না আমি যে যুদ্ধক্ষেত্রে গেছি, যুদ্ধে আমার মৃত্যু ঘটবে, এটা কিন্তু সেই মেয়েটি জানতো না। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। এইখানটায় বুঝতে হবে, এখানে তোমরা লক্ষ্য করো, আমি আর কখনো ফিরে আসবো না, মাত্রা করছো, লক্ষ্য করছো তো? দেখো, আমি আর কখনো ফিরে আসবো না, তার মানে কখনোই না, মানে ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব ব্যাপার, আমার পক্ষে আর কখনোই সম্ভব নয়, কারণ মৃত্যুর পর আর মানুষ কোনোদিন এই ধরাধামে, এই পৃথিবীতে আর আসে না। তাহলে এখানে বলছে সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। এইখান থেকেও তার মানে কথক বলে দিচ্ছেন পরোক্ষে আমাদেরকে যে যুদ্ধে তার মৃত্যু হয়েছে। এবং এইখানে সব থেকে একটা বড় বিষয় তোমরা লক্ষ্য করো, সেটা হচ্ছে যে যুদ্ধকে তীব্র ব্যঙ্গ করেছেন পাবলো নেরুদা। কেন কি? যুদ্ধ মানুষের প্রাণ কেড়ে নেয়। এই যে যুদ্ধে গেছেন কথক, সেখানে তার মৃত্যু ঘটল। যুদ্ধ শুভ উদ্দেশ্যে কখনো হতে পারে না। যুদ্ধ মানেই ভয়ঙ্কর, যুদ্ধ মানেই প্রাণহানি, যুদ্ধ মানেই প্রাণ কেড়ে নেওয়া। তাহলে আমরা যে যুদ্ধে যাচ্ছি, আমার বাড়ির লোক, আমার প্রিয়তমা, তারা আশাবাদী, আশা করে থাকেন আমি ফিরব, কিন্তু যুদ্ধের করাল গ্রাস এত ভয়ঙ্কর, এত মারাত্মক, তার অন্ধকার এতটাই, সে জাল বিস্তার করে থাকে যে সেখানে প্রবেশ করলে আর ফেরার পথ থাকে না। কথক সেখানে ব্যঙ্গ করে বলছেন সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। এটার মধ্য দিয়ে কথকেরও একটা যন্ত্রণা, তীব্র হাহাকার ফুটে উঠছে। তাহলে শুধু এই মেয়েটি অসুখী নয়, অসুখী কিন্তু কথকও, অর্থাৎ কথক মৃত সৈনিকটিও কিন্তু অসুখী। কেন? কারণ সেও ফিরতে পারছে না, এক, দ্বিতীয়ত তিনিও একটা আশা রেখে, আশার প্রদীপ জ্বালিয়ে তিনি যুদ্ধক্ষেত্রে গেছেন। সেই আশার প্রদীপ কি? আমি ফিরে আসব। কিন্তু প্রদীপ যে চিরতরের জন্য নিভে যাবে,
এটাও কিন্তু কথক মৃত সৈনিকটি জানত না। আর তিনি যখন জানেন না, তখন তিনি আর একজন যিনি তার জন্য অপেক্ষা করছেন, তাকে তো জানানো সম্ভবই নয়। সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। একটা কুকুর চলে গেল, মনুষ্যেতর প্রাণী। এটার মধ্য দিয়ে কি বোঝাচ্ছেন? একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। কুকুর শব্দটা মনুষ্যেতর, অর্থাৎ ইতর শব্দ। এই মনুষ্যেতর শব্দটার ব্যবহার কেন করা হলো? তার কারণ হচ্ছে কথকের মৃত্যুর পর পৃথিবী কিন্তু স্তব্ধ হয়ে যায়নি। পৃথিবী তার আপন নিয়মে চলছে। ইতর প্রাণী থেকে মানুষ পর্যন্ত, অর্থাৎ প্রত্যেকটা প্রাণী তার তার যা কর্ম করে যায়। পৃথিবী তার যেমন আবর্তন গতি, তার যেমন পরিক্রমণ গতি, সে যেমন একদিন পর একদিন পর একটা বছরের পর এগিয়েই যায়, সেইভাবে পৃথিবীর নিয়মের মতোই চলতে থাকে। অর্থাৎ কোন ফুল ঝরে গেল তার জন্য পৃথিবী স্তব্ধ হয়ে যায় না, পৃথিবীর সময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায় না। সেখানে কি হয়? সেখানে যেমন নিয়মে চলতে থাকে পৃথিবী, সেইভাবেই পৃথিবী চলতে থাকে। একটা কুকুর চলে গেল যেমনটি যায়। হেঁটে গেল গির্জার এক নান, সন্ন্যাসিনী। গির্জা থেকে এক সন্ন্যাসিনী তিনি হেঁটে গেলেন। হয়তো তিনি গির্জায় গেছেন মানুষের মঙ্গল প্রার্থনা করার জন্য, মঙ্গলার্থে, মানুষের মঙ্গল কামনা করতে। তিনি মানব সভ্যতার মঙ্গল কামনা করে তিনি আবার ফিরে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন। তাহলে তাদের যেমন দৈনন্দিন যা কাজ করে যাচ্ছেন, সেখানে কিন্তু পৃথিবীর সময় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়নি। শুধু কথক তিনিই চলে গেছেন, আর তার জন্য অপেক্ষা করে রয়েছেন তার প্রিয়তমা। একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। মারা যাওয়ার পর একটা সপ্তাহ কেটে যায়, 2 সপ্তাহ কেটে যায়, 3 সপ্তাহ কেটে যায়, এইভাবে 52টা সপ্তাহ কেটে গেল, 1 বছর কেটে গেল। অর্থাৎ বছরের পর বছরগুলো কেটে যাবে, প্রিয় মানুষটার অপেক্ষা চলতে থাকবে, চোখের জল ঝরতে থাকবে, নিরালায় অন্ধকারে তার চোখের জল বন্যা বয়ে যাবে, আর তার অপেক্ষা চলতেই থাকবে। তো সেই জন্য এখানে বলছেন একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। অর্থাৎ যার যেমন সময় সে তেমন ভাবেই বয়ে যাচ্ছে। ওই যে সময় কারো নয় বেগে ধায় নাহি রয়ে স্থির, সময় স্থির থাকে না, সে তার আপন নিয়মে আপন ছন্দে সে এগিয়ে যায়। তারপরই বলছেন বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। এটা খুব ইম্পর্টেন্ট লাইন, খুব ইম্পর্টেন্ট লাইন। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। অর্থাৎ এই জাগতিক জায়গায়, জাগতিক বিষয় থেকে যখন কেউ চলে যায়, ধীরে ধীরে সে কিন্তু স্মৃতিপট থেকে আবঝা হয়ে যায়। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, অর্থাৎ যতদিন মানুষ বেঁচে থাকে ততদিন এই পৃথিবীতে, এই জগৎ সংসারের উপর তার পদচারণ চলে, তার পায়ের প্রতিটা ছাপ পৃথিবী ধরে রাখে। কিন্তু যখন সে এই ইহলোক থেকে, ইহ জগৎ থেকে সে যখন
চলে যায়, তখন তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সেও কিন্তু স্মৃতিপট থেকে অদৃশ্য হয়ে যায় ধীরে ধীরে। তাহলে এখানে বলেছে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। এখানে একটা বিষয় বলি, গ্রামের মানুষ যারা, যখন মাটির রাস্তা ছিল, আমরা তো গ্রামের মানুষ, আমরা দেখি যে আমরা যখন স্কুলে কলেজে যেতাম তখন আমাদের সব মেঠো পথ ছিল, মাটির রাস্তা ছিল। সেই মাটির রাস্তার উপর দিয়ে যখন যাব বর্ষাকালে, সেখানে পায়ের ছাপ পড়ে থাকে। মাঠের উপর দিয়ে আমরা হাঁটতাম রাস্তা কমের জন্য, সোজা রাস্তা এগিয়ে যাওয়ার জন্য। এই মাটির উপর দিয়ে যখন যেতাম, সেই যতটুকু রাস্তার উপর দিয়ে যেতাম, সরু একটা আলের উপর দিয়ে, সেখানে একটা স্পট পড়ে যেত, সাদা স্পট পড়ে যেত এবং পায়ের দাগ পড়ে থাকতো। ঠিক তেমনি এইভাবে যখন আমরা এই পৃথিবীর মধ্যে আমরা বেঁচে থাকি, পৃথিবীতে আমরা বেঁচে থাকি, ততদিন আমাদের কি হয়, আমাদের কিন্তু এই পায়ের দাগ পৃথিবীতে পড়ে। ঘাস জন্মালো রাস্তায়। এখন গ্রামের ছেলেরা এটা খুব উপলব্ধি করতে পারবে। মাঠের মাঝখান দিয়ে সরু রাস্তা রয়েছে, যতটুকু যাওয়া হয় ততটুকু একটা সাদা স্পট পড়ে যায়, আর বাকি জায়গাটায় ঘাস সেই অংশটা জুড়ে যায়। আবার যখন দেখা গেল বর্ষাকালে আর সেই মাটির রাস্তা, সেই মেঠো রাস্তাটা চলা হয় না, তখন দেখা যায় ঘাসটা পুরো রাস্তাটাকে ভরে দিয়েছে, ঘাসে পুরো রাস্তাটা ভরে গেছে। আমার মামার বাড়ির উঠান ছিল অনেক বড়। সেই উঠানে দেখতাম যতটুকু অংশ দিয়ে আমরা হাঁটতাম, ওইখানে একটা হাঁটার রাস্তার চলাচলের একটা পথের মতো পড়ে যেত, আর বাকি অংশটা ঘাস টাস জন্মে যেত। কোনো কারণে যদি সেই দিকের রাস্তাটা বন্ধ করে দেয়, আবার ঘাস কিন্তু সেই রাস্তাটাকে গ্রাস করে ফেলে। ঠিক তেমনি এখানে বলছে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। উপর থেকে দেখছেন কথক, সেই উপর থেকে যেন তার অলৌকিক দৃষ্টিতে তিনি দেখতে পাচ্ছেন যে আমি যখনই এই পৃথিবী ছেড়ে চলে গেলাম, তখনই বৃষ্টি অর্থাৎ কালের করাল গ্রাস আমার পায়ের চিহ্নগুলোকে মুছে দিল। এরকমই হয়, আমরা যতদিন এই পৃথিবীতে বেঁচে আছি আমাদেরকে প্রত্যেকে চেনে, তারপরে যখন আমরা এই পৃথিবী ছেড়ে অন্যত্র চলে যাই, আমাদের গন্তব্যস্থল যখন অন্যত্র হয়ে যায়, আমাদের তো যেতেই হবে সেখানে। কেন, ওই যে কবি বলেছেন এক জায়গায় অন্যত্র, কাম আই মে বাট গো আই মাস্ট, অর্থাৎ আমি আসতে পারি কিন্তু আমাকে যেতে হবে। গো আই মাস্ট, আমাকে যেতেই হবে, মানে আমাকে মৃত্যুর কোলে ঢলতে পড়তেই হবে। ওই যে আরেক জায়গায় আমরা কবিতায় পাই, জন্মালে মরিতে হবে, অমর কে কথা রব। অর্থাৎ জন্মেছ যখন তোমাকে মরতেই হবে। এখন পৃথিবীর জন্য আমরা যদি কিছু দিয়ে যাই, তাহলে পৃথিবীর মানুষ আমাদেরকে মনে রাখে, কিন্তু যে মানুষটা পৃথিবীর জন্য সে অর্থে কিছু দিয়ে গেল না, তাদের ক্ষেত্রে কি হয়, একদিন মানুষ মনে রাখে, দুদিন মনে রাখে, তৃতীয় দিন থেকে তাকে ধীরে ধীরে বলতে থাকে। এইখানে কথক যেন বলতে চাইছেন যে আমার এই অস্তিত্বটাকে ধীরে ধীরে পৃথিবী কি করলো, পৃথিবী ধুয়ে দিল এবং ঘাস জন্মালো রাস্তায়। তার মানে এটা পুরনো স্মৃতিকে ভুলে গিয়ে আবার নতুনকে সাদরে অভ্যর্থনা জানায় পৃথিবীর কাজই ওই রকম, পুরনোকে ভোলা এবং নতুনকে আবার সাদরে আহ্বান করা। তাহলে এই যে এখানে বলছি যে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ,
এইখানেও কিন্তু ওই একইভাবে যদি উপলব্ধি করা যায় কবিতাটাকে গভীরভাবে, তাহলে এটা থেকেও বলা যায় যে কতক আসলে মৃত, কতকের মৃত্যু হয়েছে যুদ্ধক্ষেত্রে। কারণ বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, কারণ আমি যদি এই পৃথিবীতে জন্মে বেঁচে থাকতাম, তাহলে আমার দাগ পৃথিবীতে আবার পড়তো। আর আমি যে রাস্তা দিয়ে হাঁটি সেখানে কখনো ঘাস জন্মাতো না, তার মানে আমার অনুপস্থিতিতে সেখানে ঘাস জন্মাচ্ছে। অর্থাৎ এখানেও কতক যেন বুঝিয়েছেন যে মেয়েটিকে অপেক্ষায় রেখে তিনি সেই দূর দূরে চলে গেছেন, অজানা পৃথিবীতে তিনি চলে গেছেন। বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। এই জন্য কবি বলেছেন যে পৃথিবী যেন তার পুরনো স্মৃতিকে ভুলে গেলেন, আবার নতুন স্মৃতিকে আহ্বান করেছেন। ঘাস জন্মালো রাস্তায়, অর্থাৎ আমার অনুপস্থিতিতে, আমার যাওয়ার পথে সেখানে ঘাস জন্মে গেছে। তারপর আবার কবি বলেছেন, আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। তার মাথার উপর, মেয়েটির মাথার উপর। আমরা যখন কোনো সন্তান বা প্রিয় মানুষজন যখন বিয়োগ হয়, যখন কোনো মানুষের প্রিয়তম ফুলটা ঝরে যায়, তখন তার মধ্যে যে নিরেট হাহাকার, যে ক্রন্দন, যে অন্তর বেদনা তার মধ্যে থেকে যায়, চেপে রয়ে যায়, সেটাই ধীরে ধীরে তাকে পাষাণ করে তোলে। আমরা বলি মানুষটা পাষাণ হয়ে গেছে। অর্থাৎ যে অন্তর বেদনা, যে যন্ত্রণা মেয়েটিকে হাহাকার করে তুলিয়েছে, যে অপেক্ষায় তিনি তার প্রিয়তমার জন্য অপেক্ষায় রয়েছেন, তার সেই সময়টা দীর্ঘ মেয়াদী হচ্ছে, বছরের পর বছর চলে যাচ্ছে, তবু তিনি তার অপেক্ষায় রয়েছেন। তার স্মৃতিকে ভারাক্রান্ত করছে, তাকে আরো যন্ত্রণা দীর্ণ করে তুলছে, তিনি তবু অপেক্ষায় রয়েছেন। আর এই যে দীর্ঘ মেয়াদী তার যন্ত্রণা চলেছে, এটা কি কবি পাথরের সঙ্গে তুলনা করেছেন। জমাটবদ্ধ একটা যন্ত্রণা, পাথরের মতো নিরেট, পাথরের মতো জমাটবদ্ধ যে হাহাকার, যে যন্ত্রণা তার মনের মধ্যে চলেছে, সেটা কি কবি যেন বলছেন যে আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো, একটার পর একটা। প্রথম সপ্তাহ কবি বলেছেন, একটা সপ্তাহ গেল, এক বছর গেল, একটা বছরের পর আর একটা বছর, আর একটা বছরের পর আর একটা বছর, এইভাবে ক্রমশ তার অপেক্ষা চলতে থাকছে। কার জন্য? তার প্রিয় মানুষটার জন্য। যে হাহাকার নিয়ে, যে তীব্র যন্ত্রণা নিয়ে সেই মেয়েটি বুকে করে বয়ে বেড়াচ্ছেন, সেই যন্ত্রণাকে কবি পাঠক হৃদয়ে ফুটিয়ে তোলার জন্য তিনি বলেছেন যে পাথরের মতো, পর পর পাথরের মতো। অর্থাৎ বছরগুলো তার কাছে সুখাবহ নয়। একটা বছর যখন সুখাবহ হয় তখন আলাদা বিষয়, কিন্তু পাথরের মতো বছরগুলো তার কাছে যন্ত্রণার দিনের। আজ একটা বছর গেছে, পরের বছরটা যখনই আসছে তখনই আবার সেই যন্ত্রণার শুরু, যন্ত্রণার অবসানের কোনো দিক নেই, লক্ষণ নেই। সেই জন্য বছরগুলো এই যে যন্ত্রণা দীর্ণ হয়ে উঠছে, সেই জন্য তাকে বলা হচ্ছে, পাথরের সঙ্গে তুলনা করা হচ্ছে, পাথরের মতো, পর পর পাথরের মতো। অর্থাৎ বছরটা তো তার কাছে সুখের দিন আনছে না, তার আশাকে পূরণ করছে না। তিনি যে আশায় বুক বেঁধে রয়েছেন, তার প্রিয়তম মানুষটি, সৈনিকটি আবার ফিরে আসবে, তিনি আশা করে রয়েছেন ওই বছর, এই বছর নয়, ওই বছরটায় তিনি হয়তো তার প্রিয়তমকে আবার ফিরে পাবেন। কিন্তু সেই বছরটাও চলে গেল,
তাকে একইভাবে কাঁদিয়ে একইভাবে যন্ত্রণা দিয়ে। সেই জন্যই কবি এই বছরগুলোকে তুলনা করেছেন পাথরের সঙ্গে। পাথরের মতো পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর, তার স্মৃতিকে ভারাক্রান্ত করার জন্য। একটার পর একটা বছর যখন স্মৃতির উপরে চাপছে, স্মৃতি ভারাক্রান্ত হচ্ছে, মাথার উপর সেই বছরগুলো পাথরের মতো নেমে আসছে।